আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আটকের পর বিজেপি সদস্যকে যে কথা বললেন বিচারপতি মানিক। কোনো ব্যাংকে টাকা নেই, কোথাও উপচে পড়ছে ভল্ট। রক্তের দাগ এখনো শুকায়নি, যে হুঁশিয়ারি দিলেন মুশফিকুর ফাজল আনসারি। প্রয়োজন হলে সিকিম ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে, উপদেষ্টা নাহিদ। বাংলাদেশের কাছে বিদ্যুতের $800 মিলিয়ন নিয়ে যা বললেন গভর্নর। দুর্নীতিতে অভিযুক্ত নেতা আমলা ব্যবসায়ীদের বিচার কিভাবে করবে অন্তর্বর্তী সরকার। বন্যার্তদের সহায়তার ক্ষেত্রে যা বললেন তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আটকের পর বিজেপি সদস্যকে যে কথা বললেন বিচারপতি মানিক। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারত সীমান্তের একটি জঙ্গল থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রাতে বিজেপি সদর দপ্তরের এক খুদে বার্তা এ তথ্য জানায়। আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকেদেরকে বিচারপতি মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দিয়ে দেবো, পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে। জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নেই, আপনার সেফটি। এরপর মানিককে বলতে শোনা যায়, ফালতু লোক দুটোকে আনিও না, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজেপির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরে আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজেপি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি 15,000 টাকার কন্ট্রাক্টে ভারতে যাচ্ছিলেন, কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসর যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কোনো ব্যাংকে টাকা নেই, কোথাও উপচে পড়ছে ভল্ট। প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে ভালো ব্যাংকে জমা রাখছে মানুষ। ব্যাংকগুলো এখন আর বিশেষ ধার না পাওয়ায় অনেক আমানতকারীকে ফিরিয়ে দিচ্ছে। অবশ্য দিনে সর্বোচ্চ 3 লাখ টাকা উত্তোলনের সীমার কারণে এসব ব্যাংকের খারাপ অবস্থা বোঝা যাচ্ছে না। এরকম অবস্থায় কোনো ব্যাংকের ভল্ট খালি হলেও অনেক ব্যাংকে টাকা রাখার জায়গা নেই। সীমার বেশি টাকা জমা পড়ায় কেন্দ্রীয় ব্যাংকে জমা দিচ্ছে অনেক শাখা। গত 5 দিনে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ভল্টে 2,593 কোটি হাজার টাকা জমা পড়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ব্যাংক শাখায় ভল্টের একটি নির্দিষ্ট সীমা নির্ধারিত। সীমার বেশি টাকা এলেই তা কেন্দ্রীয় ব্যাংক বা সোনালী ব্যাংকের চেস্ট শাখায় জমা করতে হয়। সরকার পতনের পর কয়েকদিন নিয়মিত কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিচ্ছিল ব্যাংকগুলো, তবে গেল সপ্তাহে 5 দিনে যত টাকা নিয়েছে জমা করেছে তার চেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি সহ বিভিন্ন উপায়ে অর্জিত অর্থ নানা উপায়ে অনেকেই ঘরে রেখেছেন। নিরাপদ বোধ না করায় বিভিন্ন উপায়ে তারা ভালো ব্যাংকে টাকা জমা রাখছেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, রক্তের দাগ এখনো শুকায়নি, যে হুঁশিয়ারি দিলেন মুশফিকুর ফাজল আনসারি। হোয়াইট ও পেন্টাগনের প্রতিনিধিত্বকারী বাংলাদেশের সাংবাদিক, জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা, ওয়াশিংটন থেকে প্রকাশিত অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত সাউথ এশিয়া পার্সপেক্টিভের নির্বাহী সম্পাদক মুশফিকুর ফাজল আনসারি বলেছেন, রক্তের দাগ এখনও শুকায়নি, দাবি আদায় সবার ধৈর্য ধরা দরকার। শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পলাতক গোষ্ঠী পেয়ে হারানোর বেদনা নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত, অনেকে আবার না পাওয়ার বেদনায় রুষ্ট, কেউ আবার ঘরে আগুন লেগেছে অথচ সেই আগুনে আলু পোড়া দিয়ে খাওয়ায় মত্ত, আবার অনেক ব্যস্ত গনিমতের মাল সংগ্রহে কিংবা আপোষ রফা করে 2 পয়সা কামাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা রাস্তায় নেমেছেন তাদের উদ্দেশ্যে এক সাংবাদিক বলেন, একদল দাবিওয়ালা নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছেন। প্রশ্ন রেখে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক লিখেছেন, কোথায় ছিল এর এতদিন? গর্ভ থেকে বেরিয়ে হঠাৎ অতি বিপ্লবী, কেবল নিজেদের সুবিধা আদায়ের জন্য? বুঝলাম বঞ্চনার শিকার, সময় দিন, ধৈর্য ধরুন, সময় তো আর চলে যাচ্ছে না। মাসুম বাচ্চাদের রক্তের দাগ শুকোয় নিয়ে আপনারা নেমে পড়ছেন হিস্য আদায়। ছাত্ররা এখনো লক্ষ্যে স্থির এবং সংকল্পে অটুট। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ তাদের দিয়েই সম্ভব, তবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো কিছুই বাড়াবাড়ি পর্যায়ে না যায়। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, প্রয়োজন হলে সিকিম ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে, উপদেষ্টা নাহিদ। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম ত্রিপুরায়
ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে কথা বলেন তিনি। ওই পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবিলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে বন্যা কবলিত এলাকায়। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশীয় দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারবো। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম, ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে। এর আগে নাহিদ ইসলাম বলেছিলেন, আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। নাহিদের এমন বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা ডম্বুরে গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তিনি বলেন, তারা নিজেরা দেখতে পারেন যে আমাদের নিজেদের থেকে গেট খুলে দিতে পারি না, সেটা সম্ভব কিনা। যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছু না। গোমতী জল বিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। তিনি আরো বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের জলধারাটি সর্বোচ্চ ধারা ক্ষমতা 94 মিটার। জলস্তর এর বেশি উঠলেই একাই জলের গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজে থেকেই গেট বন্ধ হয়ে যাবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরো বলেন, 1993 সালের 21শে আগস্ট ত্রিপুরার সাব্রুমে একদিনে 2074 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল। আর এবছর 20 আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে 3075.8 মিলিমিটার। ঠিক 31 বছর পরে একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে। পুরো মাসের হিসেব যদি দেখি, আগস্ট মাসের 21 দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল 214 মিলিমিটার, সেখানে বৃষ্টিপাত হয়েছে 578.7 মিলিমিটার, অর্থাৎ 191% বেশি। এত বেশি বৃষ্টিপাত হয় স্বাভাবিকভাবেই এত বড় বন্যা দেখা দিয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, বাংলাদেশের কাছে বিদ্যুতের $800 মিলিয়ন নিয়ে যা বললেন গভর্নর। বাংলাদেশের কাছে বিদ্যুতের $800 মিলিয়ন পায় ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি বলে জানা গেছে। মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর। গণমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর জানান, মূলত ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ পাঠানো হয়, সেই প্রকল্পের অংশ হিসেবেই অর্থ পায়। তিনি বলেন, আমরা যদি তাদের পরিশোধ না করি, তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। তবে ব্লুমবার্গের পক্ষ থেকে এই বিষয়ে জানতে চাইলে আদানি গ্রুপের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, আদানি পাওয়ারের এখনো পর্যন্ত সরবরাহ লাইন কাটার কোনো পরিকল্পনা নেই। তবে অর্থ না প্রদান করা হলে ঋণদাতা ও কয়লা সরবরাহকারীদের চাপের মুখে পড়তে পারে আদানি গ্রুপ। তারা জানিয়েছেন, এই সমস্যা সমাধানে আদানি পাওয়ার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে। এর আগে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 12ই আগস্ট বাংলাদেশে রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারতীয় বিক্রি অনুমতি দিয়ে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করে ভারত। ফলে বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি তৈরি হলে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে কোম্পানিটি। কয়লা ভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ব্লুমবার্গ বলছে, ভারতের প্রতিবেশী দেশগুলোতে ক্রমেই নিজেদের জায়গা বিস্তার করছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত আদানি গ্রুপ। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে চায় গোষ্ঠীটি। কিন্তু অর্থ প্রদানের ক্ষেত্রে বিলম্বের ঘটনা গোষ্ঠীটির জন্য অর্থনৈতিক ভূ-রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, দুর্নীতিতে অভিযুক্ত নেতা, আমলা, ব্যবসায়ীদের বিচারে কিভাবে করবে অন্তর্বর্তী সরকার। দেশের সম্প্রতি শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ঘুষ, বাণিজ্য, ঋণ জালিয়াতি, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলারা যেমন রয়েছেন, তেমনই দেখা যাচ্ছে একাধিক ব্যবসায়ী ও ব্যবসায়িক গোষ্ঠীর নামও। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে দেশটির অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপ। বাংলাদেশে দুর্নীতির যে কোনো অভিযোগের বিচার হয় 2004 সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী। এই আইনে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিচার করা হয়। আইনটিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের ধারা বলা হয়েছে, যদি দেখা যায় কোনো ব্যক্তির নিজ নামে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে অসাধু উপায়ে অর্জিত কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখলে রয়েছে বা মালিকানায় রয়েছে, সেটি তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, তাহলে সেটি তদন্তের আওতায় আসবে। একই সঙ্গে সে ওই সম্পত্তির দখল সম্পর্কে আদালতের কাছে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড এবং ন্যূনতম সাজা 3 বছরের কারাদণ্ড। এছাড়া অর্থদণ্ড এবং ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে এই আইনে। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে সর্বোচ্চ সাজা 3 বছরের কারাদণ্ড। এদিকে আরেকটি নিউজ হচ্ছে,
বন্যার্তদের সহায়তার ক্ষেত্রে যা বললেন তারেক রহমান। দেশের বন্যা দুর্গত মানুষদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনারা সম্মিলিতভাবে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা, ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাবো যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন। দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হব।